এটা তো ভারী ঝামেলা হলো। এরপর এখানে না ভাঙচুর শুরু হয়ে যায়। তাই এটা একটা খোলা চিঠি আমাদের সকলের তরফ থেকে। প্রিয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি রাগ কমিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো। তোমার মমতা দিদি তোমাকে চিঠি লিখে লিখে হয়রান। তাছাড়া শ্রমিক কাকু বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন তিনি, তারপরেও কোনো শান্তি নেই, পারলেই তোমাকে বাজে কথা বলে যাচ্ছে। ওদিকে তোমার শুভেন্দু দা, সে আবার 1 কোটি 1 কোটি করে তোমাকে সেই কবে থেকে খুঁজেই যাচ্ছেন। আবার অন্যদিকে পিট্টু অভিষেক, সে তো তোমার নামে প্রকল্প চালু করে দিয়েছে। তাই বাবা জ্ঞানেশ, তুমি অভিমানের পালাটা চুকিয়ে তাড়াতাড়ি এবার পশ্চিমবঙ্গে চলে এসো। ইতি, তোমার পথ চেয়ে তাকিয়ে থাকা হতভাগ্য পশ্চিমবঙ্গবাসী। দেখুন, বিষয়টা যখন পশ্চিমবঙ্গে, তখন সেখানে যে খেলা হবেই এটা তো খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু সেই খেলায় কে জিতবে সেটা বোঝা ক্রমশই মুশকিল হয়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা, খেলাচ্ছে কারা আর খেলার নিয়মগুলো যে আসলে কি সেটাও কিন্তু আর বোঝা যাচ্ছে না, ক্রমাগতই পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আশা করাই যায় যে তেলে ঝোলে অম্বলে শেষ পর্যন্ত মেলাবেন তিনি মেলাবেন, কিন্তু তার আগে যে তিনি দেদার ছড়াবেন সেটা নিয়েও একটু অবশ্যই কথা বলা দরকার। দেখুন, পাবলিক খেপে গেছে। মোদ্দা কথা হচ্ছে পাবলিক কিন্তু যথেষ্ট খেপছে। আর পাবলিক খেপবে না কেন বলুন তো? আপনি একবার পাবলিককে লাইনে গিয়ে দাঁড়াতে বলুন, সে দাঁড়াবে। আপনি দুবার বলুন, সে দাঁড়াবে। 3 নম্বর বার যদি আবার আপনি গিয়ে দাঁড়াতে বলেন, তখন তো পাবলিক খেপবেই। আরও বিশেষ করে যদি দেখা যায় 3 নম্বর বার লাইনে দাঁড়ানোর পরেও আপনি পরিষ্কার করে বলতে পারছেন না যে হ্যাঁ এই নথিটাই সঠিক এবং এরপরে তোমার নামটা অবশ্যই উঠবে, তখন তো পাবলিক খেপে খেপচুরিয়াস হবেই। পাবলিক তো দাদা মাদার টেরিসা নয় না, তার তো রাগটা হবেই। দেখুন, এতদিন পর্যন্ত যেটা দেখা যাচ্ছিল, নির্বাচন কমিশনের তরফ থেকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন ছিল। এখন কি পরিস্থিতি তৈরি হয়েছে জানেন? একেবারে বাজারে টাটকা শোল মাছ পড়ার মতো খবর সামনে এসেছে উত্তর 24 পরগনা থেকে। উত্তর 24 পরগনার দেগঙ্গায় প্রায় 200 জন বিএলও পেন ডাউন করেছেন। আবার উত্তর 24 পরগনার এই স্বরূপনগরে জানা যাচ্ছে 53 জন বিএলও তারা গণ ইস্তফা দিয়েছেন। 5000 বিএলও তারা ইস্তফা দিতে চেয়ে আবেদনপত্র জমা করেছেন, এই খবরও কিন্তু উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে। এবার ব্যাপারটা কি হচ্ছে যে পাবলিক খেপে যাচ্ছে, তার কারণটা কি? এই যে এতজন বিএলও তারা সবাই কাজ ছেড়ে দিতে চাইছেন, এদের সকলকে আপনি কিন্তু এরা তৃণমূলের লোক, আরে এরা তো কুড়ে, এরা তো ফাঁকিবাজ, এরা কাজ করতে চায় না, সরকারি কর্মচারী বসে বসে মাইনে নেবার অভ্যেস হয়ে গেছে, এই সব কিছু বলে দাগিয়ে দিতে পারবেন না। যেটা বলছিলাম, এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের ক্লিয়ার কাট একটা ইনস্ট্রাকশন ছিল, এইভাবে এসআইআর হবে, এই নথি নেওয়া হবে, এই ক্ষেত্রে তোমাকে শুনানির জন্য ডাকা হবে, এই ক্ষেত্রে তোমাকে শুনানির জন্য ডাকা হবে না। কিন্তু যাচাই পর্ব যত চলছে, বিএলওদের তরফ থেকেও বারবার দাবি করা হচ্ছে নির্বাচন কমিশন ক্রমাগত তাদের নিয়ম বদলে যাচ্ছে, ক্রমাগত অদ্ভুত অদ্ভুত নতুন নতুন কথা তারা বলতে শুরু করে দিচ্ছে। প্রথমত এর ফলে যেটা হচ্ছে, সবকিছুর হিসাব রাখাটা একটা গন্ডগোল পরিস্থিতি তৈরি হচ্ছে বিএলওদের জন্য, এবং তারই সঙ্গে রোজ রোজ নতুন নতুন কথা সামনে আসছে, রোজ রোজ নতুন নতুন নিয়ম বলতে গিয়ে পাবলিক একেবারে খেপে যাচ্ছে। পাবলিকের মার মশাই সত্যিই নিমতলার পার, সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আর সেই পরিস্থিতিতে বিএলওরা নিজেদের ফেলতে চাইছেন না। এবং দেখুন, বিষয়টা হচ্ছে এই যে রোজ রোজ নতুন নতুন নিয়ম আনা হচ্ছে না, আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে বিষয়টা দেখেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ধরে নিন আপনি এমন একজন ব্যক্তি যিনি এসআইআরকে সম্পূর্ণরূপে সমর্থন করেন, আপনি চান ভোটার তালিকার সংশোধন হোক এবং তার জন্য আপনি দুবার করে লাইনে গিয়ে দাঁড়াতে রাজি রয়েছেন, তারপরেও আপনি যদি এসআইআরকে একদম হোল হার্টেডলি সমর্থন করেন, তারপরেও নির্বাচন কমিশন যে খেলা দেখাচ্ছে, রোজ রোজ যেমন নতুন নতুন কথা ঘোরাচ্ছে, সেগুলোকে ডিফেন্ড করা আপনার পক্ষেও কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়ছে। ভোটাররা একবার নথি জমা দিয়েছেন, তারপর আবার তাদের তলব করা হচ্ছে নথি জমা দেবার জন্য। এর ফলে মানুষজন বিরক্ত হচ্ছেন এবং তাদের একটা ক্ষোভ বেরিয়ে আসছে, আর সেই ক্ষোভ বেরিয়ে আসছে কাদের ওপর? সামনে যাদের পাওয়া যাচ্ছে সেই বিএলওদের ওপরে, কারণ বিএলওরাই তো খবরটা দিচ্ছেন। বিএলও প্রথমে বলছেন যে আপনি এই যে নথি দিয়ে দিলেন, ব্যাস আপনাকে আর কিছু করতে হবে না। তারপর তিনি আবার গিয়ে বলছেন যে না না, দেখুন একটা ভুল হয়েছে ওখানে, আপনাকে আরেকবার একটু নথিটা দিতে হবে, আর আপনাকে কোথাও যেতে হবে না, হিয়ারিং এর জন্য আপনাকে ডাকা হবে না। আবার সেই বিএলওকে গিয়ে জানাতে হচ্ছে না না, আপনাকেও তো হিয়ারিং এর জন্য যেতে হবে, এবার আপনি যান, গিয়ে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকুন। এবার এটা শুনে সাধারণ মানুষ বিরক্ত হবেন, সেটাই খুব স্বাভাবিক। এইবার এই সমস্ত ক্ষোভগুলো গিয়ে পড়ছে বিএলওদের ওপর। একজন বিএলও বলছেন যে এইভাবে যখন বারবার আমাদের গিয়ে বলতে হচ্ছে যে আপনাদের যেতে হবে, আগেরবার যেটা নিয়ম হয়েছিল এবার সেই নিয়ম বদলে গেছে, এগুলো যখন আমরা মানুষকে গিয়ে বলছি, তারা আমাদের ওপরে চোটপাট করছেন, আমাদের খারাপ খারাপ কথা বলছেন,
আমাদের সম্মানহানি হচ্ছে, আমাদের সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে। এবার আপনি বলতে পারেন এসব তো নাটক, এসব কোনো কথা হলো নাকি, বাট দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। এটা খুবই সত্যি কথা যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি দেখুন, এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, চিঠি লিখে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না। এবার কেন নেওয়া হবে না সেই প্রশ্নতেও আমি যাচ্ছি না, সেখানেও একটা প্রশ্ন, একটা তর্ক রয়েছে, আপনি কেন নেবেন না, কেন বৈধ হবে না, আমি সেই যুক্তিতেই গেলাম না। নির্বাচন কমিশন মনে করছে যে আমরা নেব না, তাদের কাছে কিছু কারণ আছে, যুক্তি আছে। কিন্তু প্রশ্নটা হলো, আপনি এতদিন সেটার উপরে চেপে বসেছিলেন কেন? আপনি এখন এসে এই কথাটা কেন বলছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না? আপনি প্রথমেই পরিষ্কার করে দিতেন যে অ্যাডমিট কার্ড নেওয়া হবে না। এতদিন ধরে এতগুলো মানুষ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন যে আপনি তাদের থেকে তো সেটা নিয়েছেন। এখন আপনি এতদিন পরে পেটে কিল মারার পর আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে যে না, অ্যাডমিট কার্ড নেওয়া হবে না। তাহলে এতদিন যে মানুষগুলো নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? এখন বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যারা শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, আর কিছু দেখাতে পারেননি বা আর কিছু দেননি জমা, তাদের আবার আসতে হবে, আবার নথি জমা করতে হবে। এবার এই কথা যদি আপনি সাধারণ মানুষকে জানাতে যাবেন একজন বিএলও, তিনি যখন নোটিফাই করতে যাবেন তখন তাকে যে ক্ষোভের মুখে পড়তে হবে সেটাই খুব স্বাভাবিক। একজন ব্যক্তি, তিনি অলরেডি গিয়ে লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা তার নথিপত্র জমা দেওয়ার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে এসেছেন। আজ তাকে বলা হচ্ছে না, তোমাকে তো শুধু অ্যাডমিট কার্ড দিলে হবে না, এসো আবার তুমি লাইনে দাঁড়াও, আবার আরেকটা নথি জমা দাও। এবং তারই সঙ্গে আরো একটা বিষয় নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে অনেক জায়গায়, আপনারা জানেন যে এসআইআর এর যে ফর্ম দেওয়া হয়েছিল সেখানে ছবি লাগাতে হবে কি হবে না সেই নিয়ে প্রশ্ন ছিল, এবং তারপর বলা হয় ছবি লাগানোটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে লাগাতে পারেন, না চাইলে আপনাকে লাগাতে হবে না। এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় সেই ছবি লাগানো নিয়ে সমস্যা তৈরি হয়েছে। মানে ব্যাপারটা এরকম যে ইভেন্ট ডেতে ওটা ম্যান্ডেটরি নয়, অড ডেতে ওটা ম্যান্ডেটরি। এখন যদি বলা হয় আপনি ছবিটা দেননি বলে আপনাকে যেতে হবে আবার আপনার ছবি জমা দিতে, আপনার নথিপত্র জমা দিতে, তাহলে সাধারণ মানুষের সেই ক্ষোভটা যে আছড়ে পড়বেই, এটা তো খুব স্বাভাবিক কথা। এরকমও খবর উঠে আসছে যে একজন গ্রামের মানুষ, তাকে গ্রামের বাড়িতে তার নোটিশ এসেছে এবং তাকে যে শুনানিতে যেতে বলা হয়েছে সেই শুনানি কেন্দ্র 30 কিলোমিটার দূরে, অত দূরে তাকে যেতে হবে। তার মানে তার একটা গোটা দিনের সমস্ত কাজ কর্ম রোজগার যা আছে সবটা বন্ধ করে তাকে সেখানে যেতে হবে। মনে করুন সেই ব্যক্তি গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়ে এসেছেন, এইবার তাকে যদি বলা হয় আবার একদিন আপনাকে আসতে হবে, তাহলে সেই ব্যক্তি খুব হাসি মুখে খুব আনন্দ করতে করতে যাবেন। নির্বাচন কমিশন সেটাই কি এক্সপেক্ট করে? এটা হতে পারে। তারই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে প্রযুক্তিগত বেশ কিছু পদ্ধতি আমরা ব্যবহার করেছি এটা দেখার জন্য যাতে কোথাও কোনো রকম ফাঁকফোকর না থেকে যায়। এবার প্রযুক্তিগত যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তার মধ্যেও অনেক সময় লজিক্যাল রিজনিং এর গন্ডগোল থাকে, সেটাকে দেখবে, সেই ফাঁকফোকরগুলো দেখবে। এটাকে আপনি আপনার প্রযুক্তিকে শিখিয়ে রেখেছেন 2 এ 2 4 হয়, এবার 2 এ 2 4 যেখানেই হচ্ছে না সেখানেই সেই প্রযুক্তি ধরে ফেলে বলছে এই তো এখানে গন্ডগোল রয়েছে। কিন্তু 1 আর 3-এও যে 4 হয় সেটা তো সেই প্রযুক্তিকে আপনি শেখাননি, সেই দায়িত্ব তো আপনার উপরে বর্তায়। আপনি যতক্ষণ না তাকে দেখিয়ে দেবেন 1 আর 3-এর 4টাকেও আমরা অ্যাকসেপ্ট করব, সে তো করবে না। তাহলে এই গন্ডগোলের জায়গাগুলো নিয়ে কি হবে? আপনারা জানেন দুটো কেস যেটা নিয়ে মিডিয়াতেও প্রচুর চর্চা হয়েছে, অনেকেই কটাক্ষ করছেন, অনেকে রাগ করছেন, অনেকে হাসাহাসি করছেন, কিন্তু এখানেও কিন্তু সেই লজিক্যাল রিজনিং এর ফাঁক থেকে যাওয়ার বিষয়টা সামনে উঠে আসছে। একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন স্বামী, তিনি বিএলও এবং তিনি তার নিজের স্ত্রীকে নোটিশ ধরাচ্ছেন, এবং আরেক জায়গায় দেখা যাচ্ছে একজন বিএলও তিনি নিজেই নিজেকে নোটিশ দিচ্ছেন। অর্থাৎ এই জায়গাগুলোতে যে লজিক্যাল রিজনিং এর ফাঁকফোকর থেকে যাচ্ছে সেগুলো কিন্তু মোটেই ভরাট করা হয়নি। তাহলে নির্বাচন কমিশন মানুষের ক্ষোভটাকে পাত্তাই দিতে চাইছে না। বিষয়টাকে এরকম, আগে বলা হয়েছিল যে আপনার ছোটখাটো ভুল থাকলে নথি বিএলও কালেক্ট করে নেবেন, আপনাকে আর শুনানির জন্য ডাকা হবে না। এখন দেখা যাচ্ছে সেখান থেকেও অনেককে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। আবার বলা হয়েছিল বয়স্ক মানুষ যারা, তাদের সকলের বাড়িতে গিয়ে গিয়ে সমস্ত শুনানি করা হবে, কোনো অসুবিধা তাদের হবে না। অনেক বয়স্ক মানুষকে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সে শুয়ে, স্ট্রেচারে শুয়ে তারা আসছেন শুনানির জন্য। তাহলে এই বিষয়গুলোর জবাব কে দেবেন? আমি বিএলওদের অসুবিধা অভিযোগের কথা ছেড়ে দিলাম, আমি সাধারণ মানুষের অভিযোগের কথা, ক্ষোভের কথাও ছেড়ে দিলাম। সবাই হতেই পারে যে অন্যরকম কথা বলছেন, কিন্তু বিজেপি যারা প্রথম থেকে এসআইআর চেয়েছেন, বিশুদ্ধ ভোটার তালিকার জন্য এসআইআর হওয়া প্রয়োজন, তার জন্য যা করতে হয় আমরা করব, সে কথা বলেছেন। বিজেপির তরফ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন খুব ভালোভাবে সুষ্ঠুভাবে এসআইআর করছে বলা হয়েছে, কিন্তু এখন সেই রাজ্য বিজেপি কিন্তু এসআইআর প্রক্রিয়া ঠিক করে হচ্ছে না সেই নিয়ে অভিযোগ করছেন। বিজেপি পর্যন্ত এটা মানতে পারছেন না যে এসআইআর প্রক্রিয়া ঠিক
রাজনৈতিকভাবে হচ্ছে। রাজ্য বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন সম্পূর্ণ অর্থহীন করে দিচ্ছে। এর থেকে আরো এক কাঠি ওপরে উঠে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এইভাবেই যদি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআরটা করে তাহলে বিজেপি নির্বাচন হতে দেবে না। শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করছেন, তিনি বলছেন যে আমাদের বিএলএরা যখন ফর্ম 7 নিয়ে যাচ্ছেন, আপনারা জানেন যে এই এসআইআর প্রক্রিয়ায় এখন সংশোধন, সংযোজন এবং বিয়োজনের প্রক্রিয়া চলছে এবং সেই বিয়োজনের জন্য যাদের নাম বাদ যাবে ফর্ম 7 যারা জমা দিচ্ছেন বিজেপির বিএলএরা নিয়ে গিয়ে বিএলওদের কাছে জমা দিচ্ছেন। প্রথমে বিএলওরা বিজেপির বিএলএদের কাছ থেকে সেই বিয়োজনের ফর্ম 7 জমা নিতে চাইছেন না, অস্বীকার করছেন। বিএলওরা বলছেন ওপরতলা থেকে নির্দেশ নেই, আমরা নিতে পারবো না। এরপর যখন তাদের ওপরতলায় যাওয়া হচ্ছে, মানে ইআরওদের কাছে যখন এই ফর্ম বিজেপির বিএলএরা জমা দিতে যাচ্ছেন, তখন ইআরও বলছেন আমরা নিতে পারবো না, আমরা জমা নেওয়ার নির্দেশ আমাদের কাছে নেই, ওপরতলা থেকে নির্দেশ আসেনি। এই ওপরতলাটা কে? শ্রমিক ভট্টাচার্য এই প্রশ্ন তুলছেন, ওপরতলাটা কে যাদের কথা শুনে ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না? এবারে কথাটা হলো, এই ওপরতলা মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছেন শ্রমিক ভট্টাচার্য? তেমনটা যদি হয় নির্বাচন কমিশনকে তাহলে এর জবাব তো অবশ্যই দিতে হবে। জ্ঞানেশ কুমারকে তো তাহলে পরিষ্কার করে বলতে হবে যে হচ্ছেটা কি। শ্রমিক ভট্টাচার্য আরো বলছেন যে বিজেপির বিএলএরা আক্রান্ত হচ্ছেন সেটা আমরা রাজনৈতিকভাবে বুঝে নেব, কিন্তু যদি এইভাবে বিএলওরা একের পর এক পদত্যাগ করেন, বিডিও অফিসে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে তো একটা সাংবিধানিক পরিস্থিতির সংকট তৈরি হচ্ছে। এটাকে তো নির্বাচন কমিশনকেই দেখতে হবে। আর নির্বাচন কমিশন যদি এটা দেখতে না পারে, নির্বাচন কমিশন যদি এই পরিস্থিতি সামলাতে অপারগ হয়, তাহলে রাজ্যপালকে দেখতে হবে বিষয়টা, ভারতের রাষ্ট্রপতিকে দায়িত্ব নিয়ে বিষয়টা দেখতে হবে। নির্বাচন কমিশন কি তাহলে সত্যিই অপারগ? এই প্রশ্ন যদি উঠে আসে এর জবাব তো নির্বাচন কমিশনকেই দিতে হবে। শ্রমিক ভট্টাচার্য আরো বলছেন জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে এসে সবটা দেখে যেতে হবে। জ্ঞানেশ কুমার একবার পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে বসে হবে না, এখানে আসুন, বাসে ট্রামে ঘুরুন, ট্রেনে উঠুন, মেট্রোতে উঠুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, কি হচ্ছে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, তারপর সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। দিল্লিতে বসে থাকলে হবে না। বিজেপির রাজ্য সভাপতি এই কথা বলছেন জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে যে এখানে এসে দেখে যান কি হচ্ছে, তারপর সেই অনুযায়ী মানুষের কথা শুনে, মানুষের ক্ষোভের কথা শুনে সেই অনুযায়ী কাজ করুন। এবার বিজেপির তরফ থেকে এই যে দাবিটা করা হচ্ছে, এর সঙ্গে বাকি অনেকের দাবির যেমন মিল রয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেসের দাবিরও কিন্তু অমিল নেই। অভিষেক ব্যানার্জি আবার এখন একটা নতুন জিনিস শুরু করেছেন, যেখানেই তিনি সভা করতে যাচ্ছেন এমন কিছু মানুষকে তিনি তার মঞ্চে তুলছেন যাদের নির্বাচন কমিশনের তরফ থেকে মৃত বলে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে জীবিত। সেই মানুষগুলোকে মঞ্চের উপরে তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন জ্ঞানেশ কুমার এদের চোখে দেখতে পাননি, এদের মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এদের, তার মানে জ্ঞানেশ কুমার দেখতে পাননি, বিজেপির নেতারা দেখতে পান না, তাদের জন্য আমরা পশ্চিমবঙ্গে একটা নতুন প্রকল্প চালু করব, চোখের ছানি অপারেশনের প্রকল্প, ছানিশ্রী প্রকল্প। বিজেপির নেতাদের চোখের ছানি অপারেশন করা হবে। এদের দেখতে পাননি জ্ঞানেশ কুমার, এদের ভ্যানিশ করে দিয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে এটাকে আপনি পলিটিক্যাল স্টান্ট হিসেবে দেখতেই পারেন, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে বেসিক্যালি সত্যি এটাই যে এই নামগুলো তো সত্যিই মৃত বলে বাদ দেওয়া হয়েছে এবং এই কাজটা নির্বাচন কমিশনেরই ত্রুটিতে হয়েছে, তাদেরই ভুলের জন্য হয়েছে এবং সব জায়গা থেকেই এরকম নাম বেরিয়ে আসছে একটা দুটো। এবারে মঞ্চের ওপরে অভিষেক ব্যানার্জি যতজনকেই তুলে থাকুন, 3 জন 4 জন 5 জন যতজনকেই তুলুন না কেন, তাদের নামটা তো সত্যিই মৃত হিসেবে বাদ গেছে, যেটা একজনের ক্ষেত্রেও হওয়ার কথা নয়। নির্বাচন কমিশনের তরফ থেকে এইরকম গাফিলতির কথা উঠে আসছে। এবার এই বিষয়টা নিয়ে আবার রিপোর্টও জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে, সেখানে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ইআরও তিনি রিপোর্ট জমা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে, সেরকম কথাই রিপোর্টে বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এখানে আরেকটা জিনিস, এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশন ভুল করেছে, দেখুন মৃত বলে নাম বাদ দিয়ে দিয়েছে, এই ব্যাপারটাকেও হাইলাইট করে বড় করে সামনে আনা হচ্ছে। আবার আরেক দিকে তৃণমূল কংগ্রেস এসআইআর এর কাজে যারা ভুল করেছেন তাদের আগলে রাখারও চেষ্টা করছেন। আপনারা জানেন যে আমাদের রাজ্যের 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যারা ভোটের সময় ভোটের কাজে গন্ডগোল করেছেন, ভুয়ো নাম তারা তুলে দিয়েছেন, এইরকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল। এখন জানা যাচ্ছে সেই 4 জন আধিকারিক সহ মোট 5 জনের বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআর যেন প্রত্যাহার করা হয়, এই মর্মে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছে আমাদের রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র স্পেশাল কমিশনার। অর্থাৎ আমাদের রাজ্যের তরফ থেকে দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তারা যেরকম এসআইআর এর কাজে নির্বাচন
কমিশনের কি ভুল সেটাকে বড় করে দেখাচ্ছে, দেখো কত বড় ভুল। আবার সেখানে যারা ভুল করেছিল, যারা ভুয়ো নাম তুলেছিল একের পর এক, তাদেরকে আগলেও রাখছে, তাদের বিরুদ্ধে এফআইআর যাতে প্রত্যাহার করে নেওয়া হয় সে কথাও বলছে। আলাদাই সব ব্যাপার স্যাপার। কয়েকটা বিষয় একদম শেষে পরপর বলা উচিত। প্রথম কথা, এখনো আমরা মনে করি যে এসআইআর হওয়া উচিত, ভোটার তালিকার সংশোধন অবশ্যই হওয়া উচিত। এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, কিন্তু যেভাবে এই এসআইআর হচ্ছে, যেভাবে মানুষকে হেনস্থা হতে হচ্ছে, যেভাবে এই প্রক্রিয়াটা এগোচ্ছে, তার মাধ্যমে মানুষের মধ্যে কোন দিকে বিশ্বাস জন্মাচ্ছে, মানুষ আদৌ গোটা প্রক্রিয়াকে বিশ্বাস করতে পারছেন কিনা, পাবলিক পারসেপশনটা কোন দিকে যাচ্ছে, সেই নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। কারণ এই গোটা প্রক্রিয়ার মধ্যে থেকে একটা তো উইনিং পার্টি বেরোনোর কথা ছিল। সাধারণ মানুষ, বিএলও, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কোনো একটা জায়গার তো মানে কোনো একটা কমিউনিটির বলা উচিত ছিল যে হ্যাঁ এই এসআইআর প্রক্রিয়া দারুণ ভালোভাবে হয়েছে, খুব স্মুথলি হয়েছে। হয় পাবলিক এই কথা বলবেন, না হলে বিএলওরা বলবেন, না হলে বিজেপি বলবে, না হলে তৃণমূল বলবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কেউই সেই কথা বলছেন না। পদে পদে প্রতিটা জায়গা থেকে অভিযোগ উঠে আসছে এবং সব থেকে বড় বিষয় পাবলিক ডিস্ট্রাস্ট উঠে আসছে। মানুষ প্রক্রিয়াকে বিশ্বাস করতে পারছেন না, মানুষের মধ্যে এটা নিয়ে একটা ক্ষোভ এবং একটা রাগ জন্মাচ্ছে। আর এভাবেই যদি বিষয়টা চলতে থাকে, মানুষকে যদি বিশ্বাস দেওয়া না যায়, পাবলিককে যদি কনফিডেন্সে আনা না যায়, এভাবেই যদি বিষয়টা এগোয়, তাহলে এই গোটা প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটা বিশাল বড় কিন্তু থেকে যাবে, একটা বিশাল বড় প্রশ্ন থেকে যাবে। এই মুহূর্তে অবশ্যই জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার, তার অবশ্যই পশ্চিমবঙ্গে আসা উচিত। এখানে এসে সাধারণ মানুষ, ভোটার, বিএলও, তাদের সকলের সঙ্গে কথা বলে গোটা বিষয়টা বোঝা উচিত যে কোথায় গন্ডগোলটা হচ্ছে। এখনো যদি সেটা না করা হয়, এখনো যদি বিষয়টাকে ঠিক করার, ঠিকভাবে করার কোনো রকম কোনো প্রবণতা দেখতে পাওয়া না যায়, তাহলে কিন্তু এর পরের পরিস্থিতিটা মোটেই খুব একটা ভালো হবে না। দেখুন, সাধারণ মানুষের ভালো যদি আপনাকে করতে হয়, তাহলে সবার আগে সাধারণ মানুষকে কনফিডেন্সে নিতে হয়, তাদের আশ্বস্ত করতে হয়। যারা কাজটা করবেন বিএলওরা, তাদের আশ্বস্ত করতে হয়, তাদের সিকিউরিটি দিতে হয়। আপনাকে যদি দেশের ভালো করতে হয়, তাহলে সেটা দেশের মানুষকে নিয়েই তো করতে হবে। মঙ্গল গ্রহ থেকে কোনো অদ্ভুত প্রাণী নিয়ে এসে তাদেরকে দিয়ে দেশের ভালো তো করানো যাবে না, তাই না? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।